আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমাদের কাছে মনে করেন যে ১০০ জন যদি হায়াসোমাস পেশেন্ট আসে, তো হায়াসোমাস পেশেন্টের মধ্যে আপনি বলতে পারেন 80+ পেশেন্টের মধ্যে আমরা কিন্তু ফেয়ার বিট্রেট অফ বিইং এবং বেড রিমেইন ইন বেড ডিজায়ার, আমি রুব্রিক্স গুলো নিয়ে অল্প অল্প করে আলোচনা করেছি, আপনাদের হয়তো মনে আছে বা মনে থাকবে। এই যে ফেয়ার বিট্রেট অফ বিইং এবং বেড রিমেইন ইন বেড ডিজায়ার, এই দুইটা রুব্রিক্স মিলে একটা কমন কম্বিনেশন, একটা সেট, হ্যাঁ, এই ভাবনা নিয়ে কিন্তু রুগী আসে। আমি আলোচনা করছি আপনাদের আরো মানে ক্লিয়ার করার জন্য। তো খুবই কমন সেট, ঠিক আছে? এটা আপনারা মোটামুটি এই মানে 80 থেকে 90% পেশেন্টের মধ্যে আপনারা কিন্তু পাবেন। এরপরে আমি সেদিন মনে হয় একটু আলোচনা করছিলাম ক্লাইম ডিজায়ার 2, যেটা কমপ্লিট ল্যাবরেটরিতে দেওয়া আছে, ক্লাইম ডিজায়ার 2, এবং সিনথেসিস রিপার্টারিতে দেওয়া আছে ক্লাইম্বিং ডিজায়ার 2, ঠিক আছে? এই দুই রুব্রিক্স নিয়ে আমরা মানে দুটো একই রুব্রিক্স, কিন্তু দুইটা রেপার্টারিতে দুই ভাষায় দেওয়া আছে। এটা নিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব যাতে আমরা এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি আমাদের চেম্বারে। তো ক্লাইম মানে কি বললাম? ক্লাইম মানে হচ্ছে একের পর এক সিঁড়ি অতিক্রম করে উপরে ওঠা, যেমন আমরা পাহাড়ে চড়ি, গাছে চড়ি, হ্যাঁ, এগুলাকে কিন্তু ক্লাইম্বিং বলে। মানে একটা লোয়ার স্টেজ থেকে হায়ার স্টেজে যাওয়া। রুব্রিক্সে বলা হচ্ছে ক্লাইম্বিং ডিজায়ার 2 বা ক্লাইম ডিজায়ার 2। তাহলে ক্লাইম ডিজায়ার 2 হলো ব্যক্তির মধ্যে উপরে ওঠা বা সামনে অগ্রসর হওয়ার একটা ডিজায়ার থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, তীব্র আকাঙ্ক্ষা থাকে। তো আকাঙ্ক্ষাটা কি হতে পারে? আমরা সাধারণত বলি যে আমরা ধরেন একটা গাছে চড়ছি, যে গাছে চড়লে আমরা কিসের জন্য গাছে চড়ছি? এটা ফল পাবো তাই না? গাছে চড়ি ফল পেতে। খুব সিম্পল কথা। আপনি যদি আম গাছে ওঠেন, আম যদি ধরা থাকে তাহলে আপনি একটা ফল নিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট। গাছে চড়ার একটা অন্যতম কারণ হচ্ছে ফল পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে আপনি ক্লাইম করে উপরের স্তরে যাচ্ছেন, আপনার প্রফেশনে আপনি একটু উঁচু স্তরে যাচ্ছেন, সেখানে আপনি কি পাচ্ছেন? যশ পাচ্ছেন, খ্যাতি পাচ্ছেন, আপনার সম্মান হচ্ছে, তাই না? তো বর্তমানে ব্যক্তি যে স্থিতিতে আছে সেখান থেকে উপরে উঠতে চায়। এখন প্রশ্ন হলো, ব্যক্তির মধ্যে এই তীব্র আকাঙ্ক্ষা কেন জাগে? ক্লাইম করার আকাঙ্ক্ষাটা কেন জাগে? কেন জাগে? কারণ হচ্ছে বর্তমানে আমি যদি এখানে সন্তুষ্ট থাকতাম তাহলে তো আর আমি উপরে উঠতে চাইতাম না। তাহলে আমরা বলতে পারি না যে বর্তমান অবস্থা নিয়ে সে যেহেতু সন্তুষ্ট নয়, তাই তার মধ্যে ক্লাইম্বিং এর আকাঙ্ক্ষা জাগে। যদি সে সন্তুষ্ট থাকতো তাহলে সে তো সামনে আগাতে চেত না, যেখানে আছে সেখানেই বসে থাকতো। সামনের দিকে আগানো মানে তো আপনাকে কিছু ক্যালোরি খরচ করতে হবে, তাই না? সেটা করতো না। কিন্তু তার মধ্যে উন্নতি করার একটা ড্রাইভিং ফোর্স সেটা থাকে, এই কারণে সে ক্লাইম করতে চায়, ঠিক আছে? ধরেন একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করলো, পাস করার পরে এই বিভিন্ন এই যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করে, ধরেন এসিআই বা এই যে আরো আছে প্রাণ বা এই টাইপের যে কনজিউমার প্রোডাক্ট কোম্পানি আছে, এরকম একটা কোম্পানিতে সে জয়েন করলো সেলস মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, স্টাফ হিসাবে। এই ইয়েতে সে করলো, ইন্টারমিডিয়েট পাস, ওর কত ভালো চাকরি পাবে। তো সে করতো কি, ভ্যানালার সাথে যাইতো, যায় বিভিন্ন অর্ডার কাটতো, অর্ডার কেটে সেটা অফিসে নিয়ে আসতো, অফিসে নিয়ে এসে সে আবার ওইটাকে ভ্যানে লোড দিয়ে পৌঁছায় দিত। এটা ছিল তার কাজ। তো সে খুব নিষ্ঠা এবং দক্ষতার সাথে সে এই কাজগুলো করতো, ফলে কোম্পানিতে খুব দ্রুত সে চোখে পড়ে যায়। কোম্পানির কর্তৃপক্ষ তাকে একটা প্রমোশন দিয়ে দেয়, প্রমোশন দিয়ে তাকে এসআর বানায় দেয়, সেলস রিপ্রেজেন্টেটিভ। এখন আর তাকে ভ্যানের সাথে সাথে যেতে হয় না, সে নিজে একটা বাইক আছে, বাইক নিজে অর্ডার টর্ডার নিয়ে এসে অফিসে দিয়ে দেয়, অফিস থেকে সেটা ডিসবার্স করে আর কি। তো এটাতেও সে খুব মেহনত করার পরে তার আরো উন্নতি হলো, এবার সে সেলস সুপারভাইজার পদে উন্নতি পেল। মানে ওই যে এসআর,
তার আন্ডারে তখন এসআররা থাকলো। তো এইরকম একটা যদি ঘটনা ঘটে যে সিম্পল মনে করেন একটা ভ্যানালা ছিল বা ওই সেলস স্টাফ ছিল, সেখান থেকে সে সেলস সুপারভাইজার পদোন্নতি হলো, তখন আমরা কি বলবো? আমরা বলবো ছেলেটা তো উন্নতি করছে, ছেলেটা তার ক্যারিয়ারে উন্নতি করতেছে, এর মানে হলো সে সফলতার সিঁড়িতে ক্লাইম করে করে চলছে। এবার বুঝতে পারছেন, সফলতার সিঁড়িতে ক্লাইম করে চলতেছে। তো আমি গতদিন আলোচনা করছিলাম, এটাকে যদি আপনি অ্যাম্বিশন বলেন তাহলে কিন্তু অ্যাম্বিশন হবে না। এটা কেন হবে না আমি তো বলে দিয়েছিলাম। অ্যাম্বিশনে কোনো একটা লক্ষ্য থাকে, ঠিক আছে, যেটা অর্জন করাটা পার্সনের জন্য খুবই কঠিন এবং যথেষ্ট পরিশ্রমের। ক্লাইম্বে কিন্তু ওরকম থাকতেছে, স্টেপ সে পরিশ্রম করতেছে, কিন্তু তার কিন্তু প্ল্যান ছিল না যে আমি এখানে মার্কেটিং সুপারভাইজার হব বা মার্কেটিং ম্যানেজার হব বা পুরো ডিস্ট্রিক্টের দায়িত্ব নেব, এটা কিন্তু তার প্ল্যান ছিল না। সে কাজ করেছে, ধীরে ধীরে সে হয়ে গেছে। আবার মনে করেন যে আপনার বাচ্চা বলছে যে বাবা আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, মেরিনার হব, আর্মি হব, এই এরকম যদি বলে এবং এটা হলো তার অ্যাম্বিশন, এবং সেটা পূরণ করতে তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, প্রাইভেট পড়তে হবে, কোচিং করতে হবে, বিভিন্ন প্রিপারেশন নিতে হবে, খুব কঠিন। তাহলেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাহলে অ্যাম্বিশনের প্রথম কি হয়? প্রথম কিন্তু পরিকল্পনা থাকে, তারপরে কঠোর পরিশ্রম করতে হয়, তারপরে পর্যাপ্ত সময় ধরে লেগে থাকতে হয়। বিনা পরিশ্রমে কিন্তু অ্যাম্বিশন হয় না। কিন্তু এম এর বিষয়টা কিন্তু ওইরকম এম থাকে না যে আমি একদম কান্ট্রি সুপারভাইজার হয়ে যাব, হ্যাঁ আমি কোম্পানির একদম প্রধান হয়ে যাব। সে করতে থাকে, করতে করতে ধীরে 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 তার সফলতা হতে থাকে, সে পরিশ্রম অনুযায়ী রিওয়ার্ড পেতে থাকে এবং একটা সময় ইয়ে হয়ে যায়, লোকজন তাকে বলে বাহ সফলতার সিঁড়িতে সে উঠে যাচ্ছে। এটা হলো ক্লাইম্বিং। আমি গতদিনও বলেছি, আজকেও বললাম, যাতে আপনারা এই বিষয়টা ভালো করে বোঝেন। তো আবার আমার মূল আলোচনায় খুলে আসি, সফলতার সোপান। সফলতার সোপান আমরা কোথায় ব্যবহার করি? সফলতার সোপান আমরা কোথায় ব্যবহার করি? এই ক্লাইম্বের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে উন্নতির একটা বিষয় থাকে। উন্নতি সবসময় ভালোর জন্য হয়, পজিটিভিটির জন্য হয়, তাই না? উন্নতি কি পজিটিভ না নেগেটিভ? এটা বলেন দেখি। আমার উন্নতি হচ্ছে, এটা কি পজিটিভ জিনিস না নেগেটিভ? পজিটিভ স্যার। ডেফিনেটলি পজিটিভ। তাহলে ব্যক্তি ওয়েলবিং এর জন্য পজিটিভ, তাহলে ক্লাইম্ব ডেফিনেটলি পজিটিভ জিনিস, তাই না? কিভাবে উন্নতি হয়? ধরেন যে এইটাও একটু বুঝি। ধরেন আপনার চেম্বারে প্র্যাকটিস ভালো হচ্ছে না, তখন আপনার মাথায় কাজ করবে যে কোনো না কোনো ভাবে আমাকে প্র্যাকটিস ভালো করতে হবে, আমার নাম কামাতে হবে, লোকজন আমার কাছে আসবে। হ্যাঁ, আজকে আমার হোমিওপ্যাথির নলেজ কম বলে আমি ভালো মেডিসিন সিলেকশন করতে পারতেছি না, রুগী ভালো হচ্ছে না বলে তো রুগী আসছে না। তাই আমার কালক্ষেপণ করা যাবে না, আমি দ্রুত অনেক নলেজ অর্জন করব, অন্যদের থেকে আমাকে ভালো হতে হবে, মানে উঁচু লেভেলে যাব। একটা ডিজায়ার, এটা কিন্তু গোল না। ওই আপনার ছেলে যখন বলছে আমি ইঞ্জিনিয়ার হব, ওটা কিন্তু একটা স্পেসিফিক গোল। আর এটা হলো আমার কামাই বাড়াতে হবে, আমার প্র্যাকটিস ভালো করতে হবে। এখানে প্র্যাকটিস ভালো করতে গেলে কি কি করতে হবে? আমার চেম্বারের ডেকোরেশনটা ভালো করতে হবে, আমার পড়ালেখার ভালো করতে হবে। এই যে যাওয়ার মানে উঁচু স্তরে যাওয়ার যে ইচ্ছা, এটাই হলো এই জায়গাটাকে আমরা নিব হচ্ছে ক্লাইম ডিজায়ার। একটু থিঙ্কিংটা করবেন সূক্ষ্মভাবে, তাহলে আপনারা পার্থক্যতা করতে পারবেন। যখন মানুষের মনের মধ্যে ক্লাইম করার ইচ্ছা জাগে, তাহলে এটা হলো ডেফিনেটলি একটা পজিটিভ থিঙ্কিং। তো এখন একটা বিষয় হলো, আমরা এটাকে বলতেছি রুব্রিক্স। রুব্রিক্স মানে কি? রুব্রিক্স মানে ডেফিনেটলি একটা অসুস্থতা, ডেফিনেটলি একটা নেগেটিভ জিনিস। তাহলে পজিটিভ জিনিস কিভাবে নেগেটিভ হয়, এই রুব্রিক্স এর মধ্যে চলে আসে? হাউ ইট পসিবল? এটাই আমাদের জানতে হবে। এটা কেন রুব্রিক্স হলো? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, তা না হলে এটা তো রুব্রিক্স হইতো না। তো যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে গেলে কিছুটা যোগ্যতার প্রয়োজন হয়, সাথে সাথে একটা নির্দিষ্ট দিকে
বা যে বিষয়ে সে উন্নতি করতে চায় সেখানে কিন্তু দৃঢ়ভাবে লেগে থাকতে হয়। আপনি খালি ইচ্ছা করলেন যে আমি ক্লাইম্ব করব, আমি উন্নতি করব, এভাবে ভেবে কিন্তু উন্নতি হবে না। ইচ্ছার সাথে আপনার কাজ করাটাও কিন্তু জরুরি। তাহলেই না আপনি ফল পাবেন। কিন্তু হায়ার সমাজের ক্ষেত্রে কি হয় জানেন? হায়ার সমাজ শুধু ক্লাইম্ব ডিজায়ার ওই একটু থাকে না, ওর সাথে আরো জিনিস থাকে। হায়ার সমাজ কি করে? যে কাজ দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়, এরকম কাজ করতে সে ভয় পায়। মানে সে ছোটখাটো কাজ তো করতে পারে, কিন্তু যে কাজ করতে অনেক মেহনত করতে হয়, অনেক বেশি সময় লেগে থাকতে হয়, সে ধরনের কাজ হায়ার সমাজ বিচলিত হয়ে যায়। কেননা সে তার নিজের কাজের প্রতি আস্থাহীনতায় ভোগে, ভাবে এই কাজ করে কি আমি শেষমেশ কোনো ফল পাবো কি পাবো না, আমি ফল পাবো তো, নাকি আমার সব পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে, আমি কি সফল হতে পারবো কি পারবো না। তো সে দীর্ঘ সময় ধরে করতে হবে এরকম কাজ করতে সে ভয় পায়। যে কাজে শতকরা 100% মানে সাফল্যের ভাগ 100 ভাগ এইরকম গ্যারান্টি থাকে না, সে কাজ করতে সে ভয় পায়। আমার কাজের আউটপুট 100 আসতে হবে, গ্যারান্টি থাকতে হবে, তাহলে আমি করব। যদি 1% কম থাকে আমি করব না, আমি ভয় পাবো। তো এইভাবে সে যখন ডাক্তারের কাছে যে চিকিৎসা করাতে চায়, তখন সে প্রথমে 100% ভালো হওয়ার গ্যারান্টি চাই। রুগীর এসে বলে যে ডাক্তার সাহেব আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আপনার কি আপনি কি এরকম রুগী দেখেছেন? আপনার কাছে কি এরকম কেস ভালো হয়েছে? আরে সেদিন আসছে ইউটেরাসের আপনার সিস্ট, খুবই কমন। বাংলাদেশে আমার তো মনে হয় 90% মহিলাদের আল্ট্রাসাউন্ড করলে আপনি পেয়ে যাবেন। সে এসে বলছে আপনি কি ভালো করেছেন? এরকম অভিজ্ঞতা আপনার আছে? কেমন লাগে শুনতে বলেন? তাহলে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যায় সেই ডাক্তারের কাছে যে তাকে 100% গ্যারান্টি দিতে পারবে। দ্বিতীয়ত, আমার কোনো ধরনের ক্ষতি হবে না, মানে কোনো প্রকার রিয়াকশন বা কমপ্লিকেশন, প্রথম দিন দ্বিতীয় দিন বলেছি, কোনো প্রকার কমপ্লিকেশন বা রিয়াকশন তৈরি হবে না, এইরকম ডাক্তারের কাছে সে যেতে চায়, এই ডাক্তারের কাছে যে সে নিতে চায়। তো হায়াসোমাসের সমস্যাটা কোথায়? পরিশ্রম করার বা চেষ্টা সে করতে পারবে, কিন্তু তার 100% গ্যারান্টি থাকতে হবে। তো আমরা গতদিন একটা রুব্রিক্স দেখেছিলাম না, যে ফেয়ার পারস্যুট অফ কমপ্লিট রেপার্টরিতে সেই জামানায় একটাই রুব্রিক্স, একটাই মেডিসিন ছিল, হায়াসিয়ামাস। ঠিক আছে, এখন তো আরো দুটো যোগ হয়ে গেছে। আর সিনথেসিস রেপার্টরিতে এই রুব্রিক্সটাকে গায়েবই করে দিয়েছে। তো আমরা এই রুব্রিক্সটাকে ভালো করে বুঝবো। পারস্যুটটা কি? সেদিনও বললাম, এমন একটা কাজ যেটা অনেক লম্বা সময় ধরে চলে, অনেক, হ্যাঁ একদম, মানে সাধনা বলা যায়, যেটার জন্য আপনাকে সাধনা করতে হয়। কিন্তু হায়ার সমাজ ব্যক্তির কাছে মনে হয় আমি এত পরিশ্রম করি, আমি করব ঠিক আছে, কিন্তু যদি ফল না পাই, আবার এই পরিশ্রম করতে যায় যদি আমার কোনো লোকসান হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, এই কারণে তার মধ্যে এই ফেয়ার পারস্যুট অফ চলে আসে। তো এই যে লোকসান বা ক্ষতি হয়ে যাওয়ায় এই যে ভয়, এটা কিন্তু আরেকটা রুব্রিক্সের সাথে যায়। কি রুব্রিক্স এটা? যেখানেই লোকসান বা ক্ষতির ভয় থাকবে, সেখানে রুব্রিক্স কি হবে? fear betrayed of being. থ্যাংক ইউ। রুব্রিক্স হবে ফেয়ার বিট্রেট অফ বিইং। ফেয়ার বিট্রেট অফ বিইং। তো তার মানে সে কি হচ্ছে, সামনে অগ্রসর হওয়া বা উন্নতি করার তীব্র ইচ্ছা সত্ত্বেও, ক্লাইম করার তীব্র ইচ্ছা সত্ত্বেও সে এমন কোনো কাজ করতে পারবে না যেটাতে, করবে না, করতে পারবে না বলবো না, সে করবে না যেটাতে সফলতার পূর্ণ গ্যারান্টি থাকে না। সে কাজ সে করবে, গ্যারান্টি নেই, কাজ করবে না। যেমন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি অনেক উদাহরণ দিতে পছন্দ করি। কোনো একটা উদাহরণ যদি আপনাদের মনের মধ্যে গেঁথে যায়, আপনি এই রুব্রিক্সটা ইউজ করতে পারেন, আপনার চেম্বারে সঠিক সিমিলিমাম করতে পারেন, সেই স্যাটিসফ্যাকশনটা আমার, এটাই আমার স্যাটিসফ্যাকশন। এই কারণে আমি অনেক উদাহরণ দিতে থাকি। যেমন ধরেন যে আমি বোটানি থেকে অনার্স মাস্টার্স করলাম, তারপরে এমফিলে ভর্তি হলাম, পিএইচডি করলাম, সাথে সাথে কিন্তু আমি ডিএইচএমএস ও পাস করছি। ঠিক আছে, তো অনার্স পাশের পরে ঠিক মাস্টার্সে ভর্তি হওয়ার আগে আমি একটা সফটওয়্যার ফার্ম দিই, সফটওয়্যার ব্যবসা করি। তো সেখানে তেমন কোনো উন্নতি করতে পারছিলাম না। মনে করেন আমার যদিও অনেক উন্নতি ছিল, অনেক ইনকাম ছিল,
আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি। তো সফটওয়্যার ব্যবসা করলাম, সেরকম উন্নতি করতে পারতেছিলাম না। তো এখন ভাবলাম যে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব। হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না যে হোমিওপ্যাথিতে উন্নতি করতে পারবো কি পারবো না। আমি ভাবছি যে সফটওয়্যার ব্যবসা করব না, কিন্তু হোমিওপ্যাথি করব বা অন্য কোনো কিছু একটা করব, এই সিদ্ধান্তটা আমি নিতে পারছিলাম না। আমি খুব কনফিউজড, কারণ সফটওয়্যার ফার্ম থেকে যে ইনকামটা হচ্ছে ওই আমি গত দিনের পেশেন্টের মতনই আর কি। আমি ওখান থেকে তো কিছু টাকা ইনকাম করতে পারতেছিলাম, কেন ওটা কুইট করে যদি হোমিওপ্যাথি করি বা অন্য কোনো ব্যবসা করি আবার কি হবে? এই যে সিদ্ধান্ত নিতে পারতেছি না, হ্যাঁ, এই সিদ্ধান্ত নিতে না পারা, এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস ডেফিনেটলি। এটাও একটা অসুস্থতা। এটার একটা সুন্দর রুব্রিক্স আছে। কি রুব্রিক্স? এনিওয়ান? delirium, restlessness. এটা ডেলিরিয়াম না, একটু ইজি ইয়ে করেন। Yeah, হ্যাঁ, restlessness, dry, না না, breathing. না হলো না, আমি তো রেস্টলেসনেস হইনি। আমি কেবল চিন্তা করছি যে না, সফটওয়্যার করে মাস শেষে 10,000 টাকা পাচ্ছি, এটা দুটো ফ্যামিলি চালানো, দুটো বাচ্চা চালানো খুব কঠিন। আমি হোমিওপ্যাথির ডিগ্রি আছে, হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, কিন্তু আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না যে হোমিওপ্যাথি করতে পারবো কি পারবো না। সিয়াম আছে নাকি বলো দেখি? Confusion of mind, sir. কনফিউশন অফ মাইন্ড, হ্যাঁ, দূরদে হয়, কিন্তু খুব এক্সাক্ট একটা রুব্রিক্স আছে, সেটা শুনতে যাচ্ছি। কেউ একজন, অন্য কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই রুব্রিক্সটাকে বলে হচ্ছে ইরেজুলেশন, হ্যাঁ, ইনডিসিশন। কমপ্লিট রেপার্টরিতে এইভাবে, এই সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে এইভাবে। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি কপি করে। ইরেজুলেশন ইকুয়াল টু ব্র্যাকেটে দেওয়া আছে ইনডিসিশন, দুটাকে এক বানায় ফেলছে। আর সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে ইরেজুলেশন কমা দিয়ে ইনডিসিশন। তো এই কমা, যখন কোনো রুব্রিক্স এর মাঝখানে কমা থাকবে, তার মানে এই দুটা ওয়ার্ড খুব কাছাকাছি। কারণ গ্রিডি, ক্রুপিডিটি, গ্রিডি এবং ক্রুপিডিটি, গ্রিডির পরে কমা দেওয়া আছে, ক্রুপিডিটি, এই দুটার অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু এই দুইটা দুই জিনিস। হ্যাঁ, এইটা আমরা একটু জানি, আমাদের শেখার আছে। ইরেজুলেশন এবং ইনডিসিশন, এই দুটো শব্দের আবার ডিকশনারি মিনিং হচ্ছে সিদ্ধান্তহীনতা, কিন্তু এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ইরেজুলেশনের অর্থ হলো দ্বিধাগ্রস্ততা, অনিশ্চয়তা বা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে অক্ষম, দৃঢ়তার অভাব, অস্থিরতা বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অক্ষমতা। এগুলো একদম ডিকশনারির মিনিং আমি আপনাদেরকে বলে দিলাম। তো এটা মূলত একটা মনস্তাত্ত্বিক অবস্থা যা দীর্ঘস্থায়ী দ্বিধা বা লক্ষ্যের প্রতি অনিশ্চয়তা প্রকাশ করে। ইংরেজিতে কি বলে যে হি ইরেজুলেশন কস্ট হিম দ্য বিজনেস ডিল, মানে সে দৃঢ়তার অভাবের কারণে ব্যবসায়িক চুক্তিটি বন্ধের মুখে পতিত হলো। আর ইনডিসিশনের অর্থ হলো যে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নিতে দেরি করা, নিশ্চিতভাবে কোনো কিছু বেছে নিতে না পারা। ঠিক আছে, ইনডিসিশনের বলতেছি। এবং দ্রুত বা স্পষ্ট সিদ্ধান্ত না নিতে পারে। তো ডিকশনারি মিনিং এও কিন্তু ডাইরেক্টলি ওইভাবে বলা আছে যে সিদ্ধান্তহীনতা, দ্বিধা, অনিশ্চয়তা মনোভাব। তো মূলত ইনডিসিশন হচ্ছে একটা তাৎক্ষণিক বিষয়। যেমন দুটা বিষয় আপনার সামনে আসছে, আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটাকে। এই বেছে নিতে আপনি পারতেছেন না, সমস্যা হচ্ছে। আপনাকে বলা হলো যে তুমি কফি খাবা না চা খাবা। তো আপনি এটা নিয়ে মানে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। তো এটা হলো ইনডিসিশন, এটা কিন্তু ইরেজুলেশন না। সবসময় মনে রাখবেন, এটা নোট করে নেন। ইরেজুলেশনে হয় কি, এটা দীর্ঘস্থায়ী দ্বিধা, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে। আমি যেরকম ধরেন যে সফটওয়্যার বাদ দিয়ে হোমিওপ্যাথি করব নাকি কোনো বিজনেস শুরু করব, এই যে ক্যারিয়ার নিয়ে আমি যে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি, যে দুশ্চিন্তা করতেছি, এটা কিন্তু ইরেজুলেশন। আর আমি কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, যে মেনু দেখলাম, দেখে কোনটা খাবো কোনটা খাবো না, এই যে ক্ষণিকের দ্বিধা, এটা হলো ইনডিসিশন। আমি কি বুঝাতে পারলাম? দুটো শব্দই কিন্তু সিদ্ধান্ত নেওয়া বাংলা অর্থ, কিন্তু ইরেজুলেশন হচ্ছে দীর্ঘস্থায়ী ক্যারিয়ার, যেমন ক্যারিয়ার কেন্দ্রিক, আর ইনডিসিশন হচ্ছে সাময়িক ক্ষণিকের। তো দুইটা শব্দই সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা বোঝালেও ইরেজুলেশন হচ্ছে গভীর এবং জীবনের কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনিশ্চয়তা।
আর ইনডিসিশন হচ্ছে সারফেস লেভেলে, ভাষা লেভেলে। দুটা বিষয়, সাধারণত দুটা বা তিনটা বিষয়ের মধ্যে সে দ্বিধাদ্বন্দ্বে বুঝে। তো আমার এই যে একটু আগে যে গল্প বলছি, সেই গল্পে কি হচ্ছে যে আমি সফটওয়্যার বেচে আমার কিছু আসতেছিল, কিন্তু আমি সফটওয়্যার বেচা ছেড়ে হোমিওপ্যাথি করব না অন্য কোনো ইয়ে করব, এই যে সিদ্ধান্ত নিতে পারতেছি না, এটাই হচ্ছে রেজলিউশন। তো এই যে আমি ওই ব্যবসা করার মানে ব্যবসাটা, সফটওয়্যার ব্যবসাটা ছাড়ার সাহস আমি করতে পারছি না, আমি ওখানেই থাকতে চাচ্ছি, ওখানেই আমার কাছে মনে হচ্ছে যে না এটাই কমফোর্ট। যদিও আমি আমার ফ্যামিলি ঠিক মতো চালাতে পারছি না, 10,000 টাকা দিয়ে তো আর চলে না সংসার, ঠিক আছে? তাহলে এইখানে কোন বিষয় চলে আসে, খুব ইজিলি লিঙ্ক আপ হয়ে যায় বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু। আমার কাছে বেডের মতন মনে হচ্ছে সফটওয়্যার ব্যবসাটা, আমি নতুন ব্যবসা নিতে পারতেছি না। দেখছেন একটা রুব্রিক্সের সাথে আরেকটা রুব্রিক্স কিভাবে অটোমেটিক চলে আসে, একটার সাথে একটা কি করে লিঙ্ক আপ হয়ে যায়। এই লিঙ্ক আপ শেখাটাই হচ্ছে হোমিওপ্যাথি, পিওর হোমিওপ্যাথি হচ্ছে এটাই, একটার সাথে একটাকে লিঙ্ক আপ করা। ভাষা এখান থেকে একটা নিলাম, ওখান থেকে একটা নিলাম, এটা দিয়ে কিন্তু হয় না। তো যাক, এরপরেও আমি ধরেন যখন হোমিওপ্যাথি শুরু করি, আমি চিন্তা করছি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চেম্বার দিতে হবে। এখন আমি চেম্বার দিতে গেলে কোন এলাকায় লোক সমাগম বেশি হয়, আশেপাশে আর কতজন ডাক্তারের চেম্বার আছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের খোঁজ খবর নিতে হবে, মানে যেটাকে কি বলে অ্যাসেসমেন্ট করতে হবে, তাই না? আমাদের যে কোনো কিছু করতে গেলে আগে অ্যাসেসমেন্ট করতে হয়, ডাটা কালেকশন করতে হয়, তাই না? সেই রকম আর কি। তো চেম্বার কিভাবে ডেকোরেশন করব, ওষুধ কিনতে হবে, প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, টাকা কোত্থেকে আসবে, কত সময় ধরে চেম্বারে বসবো, মানে চেম্বারের টাইম টেবিলটা কিভাবে ম্যানেজ হবে, কতক্ষণ চেম্বার খোলা থাকবে, মার্কেটিং কিভাবে করব, কেমন পরিশ্রম করতে হবে। তো এই যে পুরা একটা প্রসেস হোমিওপ্যাথি ব্যবসা করার, আমি যদি হোমিওপ্যাথি ব্যবসা বলবো না, হোমিওপ্যাথি পেশাটাকে নেওয়ার, আমার সেই সময়ের প্রফেশনটাকে সুইচ করে হোমিওপ্যাথি যেতে গেলে দেখেন আমাকে কত কি করতে হচ্ছে, ডেকোরেশন, ওষুধ কেনা, চেম্বারে বসা, কম্পাউন্ডারকে রাখা, অ্যাসিস্ট্যান্ট রাখা, কত কিছু। আবার এটা একটা সেটেলড হওয়ার বিষয়টা একটা লম্বা প্রক্রিয়া, আবার এখান থেকে ইনকাম আসতেও তো অনেক দেরি হতে পারে। আমি একটা চেম্বার দিয়ে দিলাম, কাল থেকে কি আজ থেকে কি আমার রুগী আসবে? ডেফিনেটলি আসতেও পারে, নাও পারে। তার মানে রিটার্ন আসতে অনেক দেরি হবে, এটাই স্বাভাবিক। আবার রিটার্ন আসবে কি আসবে না এটারও কোনো গ্যারান্টি নাই। তো এই নিয়ে ভয় ভাবনা, তাহলে এই যে লম্বা প্রক্রিয়া ধরে আমাকে খাটতে হবে, এ বাবা আমি এত লম্বা প্রক্রিয়া খাটতে পারবো না। তাহলে এই জায়গায় আমরা রুব্রিক্স কি নেব, এত লম্বা সময় ধরে আমি পারবো না বাবা, আমার দ্বারা হবে না। এটাকে আমরা কি বলবো বলেন? Fair pursuit. হ্যাঁ, Fair pursuit of. থ্যাংক ইউ। সব সময় মনে রাখবেন, ফেয়ার পারসুইট হচ্ছে, যেহেতু সিঙ্গেল মেডিসিন হাইসোমাস, এই কারণে এই রুব্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। এরা এই রকম লম্বা প্রসেস ধরে নিয়ে এসে লাস্টে বলবে যে বাবা ওখান থেকে রিটার্ন আসবে কি আসবে না, এটা তো কোনো গ্যারান্টি নাই। খুব সুন্দর করে ফেয়ার পারসুইট আপনারা নিয়ে নেবেন। আবার মনে করেন যে একজন ডাক্তার চাইলো, একজন ডাক্তার হতে চাইলো, তো কি করবে, সে তার স্কুল জীবন বা কলেজ জীবনে সে একটা লক্ষ্য নির্ধারণ করলো এবং সেই লক্ষ্য অনুযায়ী অধ্যবসায় করলো। ডাক্তার হতে চাইলে তো ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হবে না, তাই না? সে রেটিনা বা মেডিকেল কোচিং গুলাতে ভর্তি হয়ে তো পড়ালেখা করবে, প্রিপারেশন নিবে। তো সে অনুযায়ী সে অধ্যবসায় করলো, পরিশ্রম করলো, করে না তার লক্ষ্য পূরণ হলো। তো ডাক্তার হওয়াটাও কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, এটাই হলো সাধনা, এটাই হলো পারসিউট। তো এইটা নিয়ে যখন ভয় পাবে তখন ফেয়ার পারসিউট হয়ে যাবে। তো এই জন্যই হায়াসোমাসের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও সে বর্তমান অবস্থায় অপরিবর্তিত থাকে, মানে সে যে জায়গায় আছে সেখানেই থাকে, ওই যে বেড রিমেইন, এবং এজন্য সে উন্নতি করতে পারে না। কিন্তু যখনই তার 100% বিশ্বাস হয়ে যায় বা অন্য কারো পরামর্শ বা কিছুতে সে যখন নিশ্চিতভাবে লাভদায়ক, মানে সে ভাবে যে এটাতে 100% লাভদায়ক হবে, তখন সে দ্রুত ওই জিনিসটা গ্রহণ করে। খুব ভালো করে ক্যারেক্টার বোঝেন হায়াসোমাসের, আমি কিন্তু খুব ভেঙে বুঝাচ্ছি, বারবার বলছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, তারপরেও বলছি, কারণ এই ক্যারেক্টার গুলো মাথার মধ্যে আপনাদের এখানেই যাতে মুখস্থ হয়ে যায়, এই জন্য আমি বলতেছি। যখনই হায়াসোমাস বিশ্বাস পেলো যে না এটা করলে তো আমার 100 হোমিওপ্যাথি পেশা নিলে তো আমি 100 প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো,
যখন আমি বুঝতে পারবো আমি দ্রুত সেই জিনিস নিয়ে নিব। যখনই সে বুঝে ফেলবে হাইসোমাস যে আমার পজিটিভ রেজাল্ট আসবে ওই কাজটা করলে, তখন এক মুহূর্ত সে নষ্ট করবে না, সে তাড়াতাড়ি ওই কাজ করার জন্য রেডি হয়ে যাবে। আমাদের রুব্রিক্স আছে কি, গ্রিডি গ্রবস Cupidity, গ্রিডিলি উইথ, Ghastly. হ্যাঁ গ্রবস গ্রিডিলি, গ্রিডি গ্রবসিং গ্রিডিলি উইথ বোথ হ্যান্ড এনিথিং অফার টু হিম। কেউ তাকে বললো যে তুমি এটা করো, তুমি হোমিও ডাক্তার, আরে বাবা ডিএচএমএস করছো, তুমি চেম্বার দাওনি কেন বোকা ছেলে, যাও চেম্বার দাও, অমুক তো এত টাকা পাই। আরে আমি তো অত ভালো পড়ালেখা করি না, আমি কি পারবো? আরে পারবা না মানে, অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করছো, তোমার ডিগ্রি দেখে তো রুগী চলে আসবে, তুমি ইয়ে করো, তাড়াতাড়ি করো, ইয়ে করো। হ্যাঁ পারবো, হ্যাঁ ওখানে চেম্বার দাও, অনেক রুগী আসবে। আমি সাথে সাথে কালক্ষেপণ না করে সাথে সাথে চেম্বার দিয়ে দিলাম। আমি কি হলাম, গ্রিডি গ্রবসিং গ্রিডিলি উইথ ব্রোথ হ্যান্ড এনিথিং অফার্ড হিম। আমাদের রুব্রিক সিঙ্গেল মেডিসিন হাইসোমাস। তাহলে এগুলো শিখবেন না, এগুলো শিখতে হবে তো। যদিও রেপার্টরিতে দেওয়া আছে গ্রিডি ক্রুপিডিটি, একই অর্থে প্রায়। গ্রবসিং গ্রিডিলি উইথ বোথ হ্যান্ড এনিথিং অফার্ড হিম। তো এর অর্থ হলো যা তাকে দেওয়া হবে সে দুই হাতে খপ করে ধরে নেবে। আমরা বলি না যে ওই আইডিয়াটা সে লুফে নিয়েছে, তার মানে কি তার কাছে মনে হয়েছে ওই আইডিয়াটা ভালো, ওইটা দিয়ে আমার উন্নতি হবে, কোনো ব্যর্থতার কোনো ইয়ে নাই, লস হওয়ার ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। সে তখন দ্রুত ওই আইডিয়াটা নিয়ে নিল, নিয়ে কাজ করা শুরু করলো। সমাজকে আপনি যদি বুঝাতে পারেন, এক মিনিট মুহূর্ত ইয়ে করবেন, আমি বলতেছি আরো আলোচনা আছে। তো এইভাবে হায়ার সমাজ যখন মনে করবে যে এটাতে আমার ভালো হবে, তখন সে ওটা ধরে ফেলবে। তো এগুলা তো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম। চেম্বারে আপনি কিভাবে পাবেন? চেম্বারে রুগী এসে কি করবে বা কি বলবে, তখন আপনি এই রুব্রিক্সটা নেবেন। তো একজন লোক তার অসুস্থতার জন্য চিকিৎসা করতে চায়, কিন্তু সে কোনো ডাক্তারকে বিশ্বাস করতে পারে না, সবাইকে সন্দেহের চোখে দেখে। এগুলা হলো হায়াসোমাসের এক্সট্রিম লেভেলে এই সন্দেহের বাতিকটা চলে আসে। প্রথম লেভেলে আপনি কিন্তু ওইরকম বুঝতেও পারবেন না যে আসলে সন্দেহের চোখে সবাইকে দেখতেছে। তো যাক, আমার আলোচনায় আসি। তো সে সবাইকে সন্দেহের চোখে দেখে যে এই ডাক্তার সাহেব আমার ডাক্তারের কাছে যাব, যে ডাক্তারের কাছে যাই না কেন আমার কি চিকিৎসা ধরতে পারবে, আমার চিকিৎসা কি করতে পারবে কি পারবে না, এই সন্দেহ। তো এই কারণে সে সামহাউ কারো মাধ্যমে আপনার কাছে আসলো। হ্যাঁ, আপনার কাছে এসে সব দিক দিয়ে ওরা তো যে বিভিন্ন ইনকোয়ারি করে, কয় ধরনের রুগী দেখেছেন, এই ধরনের কটা রুগী দেখেছেন, সাকসেস রেট কত, ওষুধ জার্মানি কিনা, কতক্ষণ লাগবে, কতদিন যাবে, কত টাকা যাবে, হ্যান ত্যান 7-17 মেলা ইয়ে করবে, প্রশ্ন করে এবার সে আপনার কাছে নিশ্চয়তা পেলো যে আপনি তার চিকিৎসা করতে পারবেন। যখনই আপনি তাকে বিশ্বাস করাতে পারলেন, যখনই সে বিশ্বাস পেলো যে আপনি, আপনার দ্বারা তার ক্ষতি হবে না বরং তার লাভ হবে, আপনার কাছ থেকে তার লাভ হবে, সে আর এক মুহূর্ত নষ্ট করবে না, সাথে সাথে বলবে যে ডাক্তার সাহেব আমি রেডি, আজকে চিকিৎসা দেন। আমি অনেক রুগীকে করি কি জানেন, আপনি আপনার রিপোর্ট গুলা নিয়ে আসেন, আজকে না আরেকদিন, না ডাক্তার সাহেব আজকেই দেন, না আজকে আমার মুড ভালো না, না না ডাক্তার সাহেব আজকেই আমি নিব। হ্যাঁ, এই রুগীরা এসে এরকম করতে থাকে, এই কথাগুলাই বলে থাকে। তো এই ধরনের লোকজনের মধ্যে খুবই কমন রিফ্লেকশন আমাদের চেম্বারে আরো কিছু পাওয়া যায়। যেমন ধরেন যে যখন এই রুগীর আপনি ওষুধ তৈরি করে দিলেন, এখানে একটা ওষুধ রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এরকম করে আপনি একটা প্যাকেট তৈরি করে দিলেন, ঠিক আছে? প্যাকেট তৈরি করে দেওয়ার পরে ওষুধটা আপনি দিয়ে দিয়েছেন, দেওয়া মাত্র রুগী বলা নাই কোয়া নাই, এখান থেকে বাইরে করে খাওয়া শুরু। হ্যাঁ, আপনার কাছে আবার ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট মনে হতে হবে, কিন্তু সে প্রথমে খাবে না, আপনাকে ভেরিফাই করলো, আপনি আপনার দ্বারা সে বিট্রেড হবে না সেটা কনফার্ম হলো, সে মোটামুটি অ্যাসুরেন্স পাইলো যে 100% আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন। এবার ওষুধ দিয়ে দিয়েছেন, ওষুধ আমাদের চেম্বারেই খাওয়া শুরু করে দেবে। আপনারা খেয়াল করেননি এতদিনে, কিন্তু এখন খেয়াল করবেন, দেখবেন হাইসোমাস অনেক পেশেন্ট আপনি পাবেন এইভাবে ইয়ে করবে। আপনি যখন তাকে ওষুধ মনে করেন যে বুঝাই দিচ্ছেন যে এই যে এই ওষুধটা এখানে 3টা দাগ করে দিলাম, এই দাগ আপনি আজকে বাড়ি যেয়ে খাবেন, এটা আজকে খাবেন, এটা কালকে খাবেন, এটা তারপরের দিন খাবেন, দিয়ে আপনি যেই হাতে দেবেন প্যাকেটটা খুলে ওষুধ খাওয়া সারা। মানে তার কাছে যদি সিওরিটি আপনার সম্পর্কে হয়ে যায়, ওষুধ সম্পর্কে হয়ে যায়, তাহলে সে 1 মিনিট সময় নষ্ট করতে চায় না। অনেক সময় রুগী বলবে যে 1 পুরিয়া
মানে আপনি ওষুধ দিয়েছেন, পুড়িয়া আমরা আগে দিতাম, এখনো দিই। ডাক্তার সাহেব পুড়িয়া, একটা পুড়িয়া কি এখনই খেয়ে নিব? এখনই খাই ডাক্তার সাহেব, এই পুড়িয়াটা এখনই খাই। এবার মনে করেন যে আপনি তাকে বললেন, না না আপনি বাড়িতে যেয়ে খান, এখন খাওয়ার দরকার নাই। তারপরেও সে আপনার কথা শুনে খাই শেষ করে দিল, সাথে সাথে খেয়ে ফেলছে। বুঝতে পারছেন? আরো কিছু উদাহরণ দিই আপনাদেরকে। আমাদেরই একজন ডাক্তার সাহেব, একটু দূরে থাকেন, আমি বলছি না কোন জায়গায়, লোকেশন। হ্যাঁ হুমায়ুন ভাই বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার খুব স্লো শুনতে পাচ্ছি, মানে ফুল ভলিউম দেওয়ার পরেও স্লো শোনা যাচ্ছে? জি খুবই স্লো। অন্যরা একটু বলেন, স্লো শুনতে পাচ্ছেন? আমি তো না মুখ স্যার, লাগাই কথা ঠিকই বলছি। না স্যার, ঠিকই তো আমরা তো শোনা ভালো যাচ্ছে। শুনছি। তাহলে হুমায়ুন ভাই ভালো। একটা কাজ করেন, আপনি ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করেন। হ্যাঁ, অনেক সময় নেটের কারণে হতে পারে, কারণ আমি এদের নিচু হচ্ছি কেন, আমি মাইক্রোফোনের সাথে মুখ লাগায় কথা বলতেছি। হ্যাঁ, এরকম করলে আপনারা কি এখান থেকে কথা বললে কি আপনারা মনে হয় একটু কম শুনতে পাচ্ছেন, তাই না? আর আমি যদি এখানে যে কথা বলতেছি তাইলে মনে হয় একটু ভালো শুনতে পাচ্ছেন নাকি? ইচ্ছা, জি, হ্যাঁ স্যার, তাই না? জি তাই হচ্ছে না? আমি কারণ মাঝে মধ্যে তাই হচ্ছে। মাইক্রোফোনের সামনে চলে যাচ্ছে। জি। তো সেই ডাক্তার সাহেব বেশ কিছু জটিল সমস্যায় ভুগছিলেন। তো মানে ফোনে তার সাথে কথা হচ্ছে। উনি অনেকক্ষণ ধরে কথা, এরা আবার অনেক কথা বলে। তো বিভিন্ন নামকরা ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন আমাদের দেশের, এবং মজার ব্যাপার হচ্ছে তিনি যতজন ডাক্তারের কথা বললেন সবাই কিন্তু বিএইচএমএস ডাক্তার। উনি ডিএইচএমএস একটা ডাক্তারের নামও বললেন না। বেছে বেছে সে বিএইচএমএস ডাক্তারের কাছে গেছে। কেন গেছে? মনে করছে যে বিএইচএমএস গ্র্যাজুয়েট, তারা ডিএইচএমএস এর থেকে তো ভালো অ্যানাটমি, ফিজিওলজি, অমুক তমুক, সেও তো ডাক্তার। মানে ডিএইচএমএস সেও তো, ডিএইচএমএস এর মান, পড়ালেখার স্ট্যান্ডার্ড সে বুঝে, সে মনে করছে যে বিএইচএমএস অনেক ভালো বুঝবে, তাদের কাছে তো গেছে। নাম করা আমাদের ইউটিউবে ভিডিও আছে, এরকম ডাক্তার সাহেবদের কাছে গেছেন। হ্যাঁ, তো তারপর আবার উনি কি করছেন, ওনার মানে টেকনিক ভালো, তো সে আবার কয়েকজন ডাক্তারকে সাথে বসে একটা বোর্ড বানাইছেন, বোর্ড বানায় ৩-৪ জনকে বোর্ড বানায় তিনি ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু তার কোনো পরিবর্তনই নাই। বরং সে অনুভব করছে যে তার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যা হোক, শেষবারে সে সামহাও কোনোভাবে দেখছে, কোনোভাবে বলতে গেলে কি, আমি সম্ভবত একটা ভিডিও বানাইছিলাম আপনার জর্জ ভিতুল কাছের উপরে আর কি। হ্যাঁ, তো ওই ভিডিওটা উনি সামহাও দেখছে। ওই ভিডিও তো আমি পোস্ট দিইনি, কেউ না কেউ দিয়েছে। সেখান থেকে সে আমার কাছে ফোন নাম্বার নিয়ে সে আমাকে ফোন দিয়েছে, আবার আমার তথ্য নিয়েছে যে পিএইচডি করা লোক, আবার মাইন্ড টেকনিক করে, হ্যাঁ স্পেশাল পদ্ধতি, এগুলা সে বুঝছে যে মাইন্ডের উপরে গুরুত্ব দেয়, খোঁজ খবর নিয়েছে যে রুগী টুগী মোটামুটি ভালোই হয়। তো যাক, এবার সে ম্যানেজ করছে, ফোন নাম্বার ম্যানেজ করে আমার সাথে ফোন দিয়ে তার এই কথোপকথন গুলা শুরু করে, এবং এই যে সে কোন ডাক্তারের কাছে গেছে, কি দিয়েছে, তাকে কোন ওষুধ দিয়েছে, এগুলো নানান নানান কথা সে আমাকে বলে। অনেক কিছু বলছে, অনেকক্ষণ ধরে কথা বলছে। তো এবার কথা বলার পর যখন তার কাছে মনে হলো, মানে অনেকক্ষণ কথা বলতেছে, আমার সম্পর্কে তথ্য নিচ্ছে, আমি তো বুঝে গেছি আগে। তো নেওয়ার পর তথ্য নেওয়ার পরে তার কাছে মনে হলো যে না, আমি মনে হয় তার বিষয়টা বুঝতে পেরেছি, তার আমি আমার কাছ থেকে সে ট্রিটমেন্ট নিতে পারে, যেই মনে হয়েছে সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে স্যার আমি রাখি। জাস্ট সে রাখছে। সে কিন্তু আমাকে অনেক, মানে এই যে কথোপকথন গুলো হলো, তো তার রোগ, মানে খালি রোগের বিষয়গুলো বলছে, কিন্তু তার মেন্টাল স্টেট, তার মানে মানসিক, আমরা যেগুলো জিজ্ঞাসা করি, স্ট্রেস, তারপরে ভয়, অ্যাংজাইটি, এইগুলা কোনো তথ্য কিন্তু আমাকে দেয়নি। জাস্ট আমি কেবল শুরু করতে যাচ্ছি, তখন বলছে আচ্ছা ঠিক আছে স্যার আমি রাখি। সাথে সাথে আমাকে ১,০০০ টাকা বিকাশ করে দিয়েছে, সাথে সাথে উইদিন মিনিট দিয়ে আমাকে বলছে যে স্যার আমি আপনার অনেক সময় নষ্ট করলাম, কালকে আপনি আমাকে চেম্বার টাইমে কখন আপনাকে ফোন দিব, আপনি আমাকে প্লিজ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন। মানে সে আমার কাছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে আর কি, এবং ওই ঘন্টাতে সে কেন টাকা দিল এবং কেন সে অ্যাপয়েন্টমেন্টটা নিল, এটাও কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে আমি এতক্ষণ যে রুব্রিক্স গুলোর কথা বললাম সেগুলাই আসবে। বুঝতে পারছেন? সাথে সাথে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। যে মাত্রই সে কনফার্ম হলো যে না আমি তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য পারফেক্ট, সে যাকে খুঁজছিল আমি সে ব্যক্তি, সাথে সাথে সে ফোনটা রেখে দিয়ে ১,০০০ টাকা নিয়ে
1000 টাকা বিকাশ করে দিয়ে আমার ইয়ে করেছে যে স্যার আরো লাগলে আমি পরে দেবো, কিন্তু আপনার ভিজিটটা আমি দিলাম, কালকে আপনি আমাকে সময় দেন। সে কিন্তু বলতে পারতো যে আপনি এখনই আমার কেস টেকিং করে দেন, সেটাও কিন্তু সে করেনি। ওই যে ফেয়ার বিটের জায়গাটা কিন্তু তার মধ্যে আছেই, যে আপনি আপনার চেম্বার সময়ে রেপার্টরি করবেন কম্পিউটারের সামনে বসে। আমি বলেছিলাম যে আমি কম্পিউটার হলে আমার জন্য ভালো হয়, আমি কম্পিউটারে রেপার্টরি নিয়ে আমি কেস টেকিং করলে আপনার জন্য সুবিধা হয়, সাথে সাথে সে করছে। তো এরকম কিন্তু আমরা আমাদের চেম্বারে পাই। বুঝতে পারছেন? খারাপ লাগছে কিনা জানি না, আমি একটু মজার আলোচনা করি। আমরা মাইন্ড টেকনিকে এই যে মেন্টালিটি মানে মেন্টাল স্টেটের উপরে ভিত্তি করে আমরা যখন প্রেসক্রিপশন করি, আমি পার্সোনালি যখন করি, আমি যে 100% পুরোপুরি মাইন্ডের মধ্যে সবসময় করছি তা না। কাশি হচ্ছে, অত চিন্তা করতে ভালো লাগে না, 2-1টা মাদার টিংচার আমি দিয়ে দিলাম, মানে একবারে মেলা না, একটাই দিই, এটা খান, যে হলে হলো, নাহলে পরে দেখবো না। অত তো আর ভালো লাগে না, অ্যাকুইট কেস গুলো আমার একদম দেখতেই ভালো লাগে না। তো মাইন্ড সিস্টেমে মানে মানুষের মেন্টাল স্টেট রিড করে অ্যানালাইসিস করে আমি যে রুগীগুলা দেখি, সেটাতে আমার মোটামুটি সাকসেস রেট বেশ ভালো। 100% তো আমি কখনোই বলবো না, কোনো ডাক্তারও 100% বলার সাহস রাখে না, আমরা ওই গ্যারান্টিও দিতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় যে খুব দ্রুত সিমিলিমামের দ্বার প্রান্তে চলে যাওয়া যায়। কেন সিমিলিমাম বলছি? মনে করেন একজন একটা কাশি নিয়ে আসছে, তার অন্য কিছু প্রবলেম ছিল, শ্বাসকষ্ট বা হার্নিয়া বা এই টাইপের, হার্নিয়ার মতন চিন্তা করেন। আমি কাশির ওষুধ দিয়েছি, রুগী এসে বলে 2 মাস পরে যে ডাক্তার সাহেব আমার হার্নিয়ার এই জায়গায় ইনগুইনাল হার্নিয়া ছিল, হার্নিয়া আমার ভালো হয়ে গেছে। অথচ রুগী ওই সময় হার্নিয়ার কোনো কথাই বলেনি। তো এখান থেকে আমি অনুসিদ্ধান্তে আসতে পারছি যে সিমিলিমাম হয় বিধায় রুগীর অন্য অসুখগুলোও ভালো হয়ে যায়। তো এরকম আপনাদেরও হবে, আপনাদের যখন দক্ষতা বাড়তে থাকবে, বাড়তে রুগীকেই দেখা যাচ্ছে চেম্বারে 1 ডোজ মুখের মধ্যে দিয়ে দেখবেন যে 10-15 মিনিট বসলে রুগী সুস্থ হয়ে যাচ্ছে, ভালো হয়ে চলে যাচ্ছে। তো এবার মনে করেন যে একজন নবীন ডাক্তার কেবল পাশ করে বাহির হয়েছে, বা একজন সবেমাত্র ইন্টার্নি করছে, এরকম একজন ডাক্তার, তিনি মনে করছেন যে অমুক ডাক্তার তো প্রচুর রুগী দেখে, আমাদের শহীদুল ভাই প্রচুর রুগী দেখে, তার অনেক নাম ডাক, হ্যাঁ, লোকাল পত্র পত্রিকায় তাকে নিয়ে নিয়মিত লেখা ছাপা হয়, দূর দূরান্ত থেকে ডাক্তাররা আসে তার কাছে শিখতে, এত সুন্দর করে তিনি কেসের বিশ্লেষণ করেন, হ্যাঁ, যে অন্য ডাক্তাররা হা করে তাক লেগে যায়, তার কথা শুনে সবাই হা করে শুনতে থাকে। তো এইসব খোঁজ খবর পাওয়ার পরে এই নবীন ডাক্তার মানে এই ভদ্রলোক সে ডাক্তারের কাছে যায়। তো প্রথম দিনে যেই তো পুরা সে তার রীতিমতো ভক্ত হয়ে যায়, আরে বাপরে, ইনার মতন তো সারি হয় না, হ্যাঁ, তার মনের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে ওঠা, হঠাৎ করে শ্রদ্ধাবোধ জেগে উঠলো। এই রুব্রিক্সটা কি হবে? শ্রদ্ধাবোধ জেগে ওঠার রুব্রিক্স এর আগে বলেছিলাম, কার মনে আছে? অ্যাফেকশন না, কেউ affection না। স্ট্যান্ডার্ড হ্যাঁ, বলেন। রেফারেন্স স্যার। রেফারেন্স, হ্যাঁ, ওই দিয়েছে তো কাছাকাছি, কিন্তু এটা হচ্ছে ভেনারেশন। রেফারেন্স মানে হচ্ছে সম্মান দেওয়া, আর যখন আমার প্রতি আপনার শ্রদ্ধা বোধ জেগে উঠবে, এটা হচ্ছে ভেনারেশন। ভেনারেশন হলো চরম পূজনীয়, গ্রেট রেসপেক্ট, গভীর শ্রদ্ধাবোধ। তো তার ওই হলো, তাহলে ওই নবীন ডাক্তার ওই ডাক্তারের প্রতি খুব আকৃষ্ট হয়ে যান। তো উনি ভাবেন ওনার মতো আমাকে হতে হবে, হ্যাঁ, ওনার উচ্চতায় আমাকে উঠতে হবে, সে মনস্থির করে ফেললো। সে তখন সব কিছু ছেড়ে দেয়, যার কাজ কাম ছিল সব বাদ, এতদিন কলেজে লেখাপড়া করে যা কিছু শিখেছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যা যা আসছে, এই যে জ্বর হলে অ্যাকোনাইট খাও, অমুক তমুক হ্যান ত্যান যা যা করে আসছে সব ছেড়ে দিল, মাদার টিংচার, বায়োকেমিক সব বাদ, বায়োকেমিক তো মেডিসিনই না, ওটা বাদ, সব ছেড়ে দিয়ে ওই ডাক্তারের কাছে সে নিয়মিত যাওয়া শুরু করলো। তাকে ফলো করে নিজের চেম্বারেও সে রুগীদেরকে ওইভাবে দেখার চেষ্টা করলো। এখন বিপত্তি কি হচ্ছে জানেন? ওই নবীন ডাক্তার সাহেব শুধুমাত্র কেস আর অ্যানালাইসিস আর রুব্রিক্স বানানো নিয়ে আগ্রহী, কিন্তু এই যে আমরা যে সিস্টেমটা ফলো করি, এর তো আরো কিছু জিনিস আছে। যেমন আপনি যদি বেসিক সেগালের কথা চিন্তা করেন, বেসিক সেগালে পিপিপি একটা, প্রেজেন্ট পাস্ট প্রিডমিনেন্ট, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আপনার কিউরিং প্রসেস, হেলিং প্রসেস ইম্পর্টেন্ট, সেকেন্ড প্রেসক্রিপশন ইম্পর্টেন্ট,
তারপরে আমরা যেমন এখন ওভারঅল নিতে গেলে আমরা কি দেখি, আইপিআর নিয়ে চিন্তা করি আমরা, রিয়াকশন, অ্যাডাপ্টেশন, তারপরে কনসার্ন, এই বিষয়গুলো নিয়ে ভাবি। এই বিষয়গুলা নিয়ে তার কিন্তু অত আগ্রহ নাই। আমাদের তো কিছু বই পড়তে হয়, যেমন আমরা বলি সেগাল সিরিজের বইগুলো পড়েন, এই বই পড়ার কোনো আগ্রহ তার নাই, সে সময়ও নাই, ধৈর্যও নাই। সে শুধুমাত্র ওই স্যারের সফল কেসগুলা দেখে, স্যার যে যে কেসগুলাতে সফলতা পেয়েছে। দেখেন আমরা তো কি করি, আমিও তো পার্সোনালি আমার যেগুলো সফল কেস সেগুলো আমি আপনাদেরকে বলি, আমার ব্যর্থ কেস তো আমি আর আপনাকে বলি না। তো সেও এই কাজ করছে, সফল কেসগুলো দেখতেছে, মানে স্যারের যে গ্ল্যামার, সেই গ্ল্যামারে উজ্জীবিত হয়ে স্যারের মতো সাফল্য পাওয়ার জন্য, পাওয়ার আশায়, অলিক মরিচিকাকে ধরার আশায় সে ছুটতে থাকে। এটা তো ওয়ান কাইন্ড অফ মরিচিকা। শহীদুল ভাইয়ের আজ 40 বছরের অভিজ্ঞতা, সেটা কি ওই ইন্টার্নি পাস স্টুডেন্ট সে কি প্রথম দিনেই ইয়ে করতে পারবে? ডেফিনেটলি নিতে পারবে না। তার কাছে কিন্তু ওটা মরিচিকার মতো। আর সে ভাবে যে আমি উপরের দিকে উঠছি, আমি উপরের দিকে উঠছি, ঠিক আছে? তাহলে এখানে আমি উপরের দিকে স্যারকে ফলো করতেছি আর উপরের দিকে উঠছি। ইন্ডিয়ান একজন ডাক্তার সাহেব আছেন আমাদের, তো সব পীরের মতন ভক্তি করা শুরু করে। হ্যাঁ, চিটাগাঙে প্রোগ্রাম হয়েছে, 500 লোক আসছে। আমরা ঢাকায় প্রোগ্রামে গেছি, ওনার নাম নিচ্ছে, ওনাকে কেন আনেননি, ওনাকে কেন আনেননি, তার মতন তারা হতে চায়। তো এইখানে আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, তাকে ফলো করে আমি তার মতন করে উপরে হচ্ছে, আমি অলিক মরিচিকাকে ধরার আশায় আমি ছুটে ছুটে উপরের দিকে উঠছি। রুব্রিক্স হলো, লিখে নেন, রুব্রিক্স হচ্ছে ডেলুশন ক্লাইম্বিং আপ, তার মতন করে উপরে আমি উঠে যাচ্ছি তার মতন করে, আর অন্য জিনিসের দরকার নাই, বেসিক যে বিষয়গুলো ওগুলোর দরকার নাই, কেস টেকিং, সেকেন্ড প্রেসক্রিপশন, এটার দরকার নাই। বুঝতে পারছেন? তো ক্লাইম্বিং ডিজায়ার তো তার মধ্যে আছে, ক্লাইম্বিং ডিজায়ার তো তার মধ্যে আছে, সেটাও আছে, কিন্তু সে মনে করতেছে আমি তার মতন হয়ে গেছি, তার মতন হয়ে গেছি, 2-4টা কেস ইয়ে করে। প্রথম দিকে কিন্তু আমাদের ওই অবস্থা হয়েছিল, আরে খালি স্টামোনিয়াম আর হায়াসোমাস আর বেলেডোনা। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে স্যারকে ধরতে হবে, স্যারের মতন জায়গায় যেতে হবে। এইটার রুব্রিক্স হচ্ছে ডেলুশন পিকক চেজিং, পিকক চেজিং, ডেলুশন চেজিং পিকক। এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব, অনেক বড় রুব্রিক্স, সিঙ্গেল মেডিসিন হায়াসোমাস। ঠিক আছে, তো এটা থাকলো বড় আলোচনা, এই কারণে আমি ওই জায়গায় পড়ে যাচ্ছি। এরপরে আরেকটা রুব্রিক্স একটু আলোচনা করবো, এর আগেও মনে হয় আলোচনা করেছিলাম, তারপরেও নবীন যারা আছেন তাদের জন্য আরো বলতেছি, আর প্রবীণদের জন্য তো এটা একটা ইয়ে হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। সেটা হচ্ছে ফার র্যাপ ইন দা সামার। আমরা পড়বো কিভাবে, ফার র্যাপস ইন দা সামার। হ্যাঁ, তো এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে ফার, ফার হচ্ছে মকমলের মতন লোমশ কোন একটা জিনিস দিয়ে সে গরমের মধ্যে নিজেকে পেঁচায় রাখে। গরমের মধ্যে মনে করেন চাদর পেঁচায় রাখে, আমি বাঙালি ল্যাঙ্গুয়েজে বললাম। র্যাপ মানে কি? WRAP, র্যাপ। র্যাপ মানে হচ্ছে কোনো জিনিস, কোনো জিনিসকে কোনো জিনিস দিয়ে চারিভাবে ভালোভাবে লেপ্টে রাখা, ভালোভাবে ঢেকে রাখা। যেমন ধরেন যে আপনারা কি বিয়ের গিফট টিফট কিনছেন? আমাদের যারা আপা বা দিদি আছেন তারা তো বিয়ের গিফট টিফট কিনতে যান, তাই না? আমরা ছেলেরাও যাই। ধরেন একটা ক্রোকারেজ আইটেম কিনলাম, বা জন্মদিনের গিফট কিনতে গেলাম, একটা পুতুল কিনলাম, আমরা কি বলে, এই ভালো করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দাও, বলি না? র্যাপিং পেপার মানে গিফট আইটেমকে সুন্দর কাগজ দিয়ে ভালোভাবে ঢেকে দিই যাতে দেখতে সুন্দর লাগে। তো আপনি ফুড পান্ডাতে খাবার অর্ডার দিয়েছেন, ধরেন রুটি অর্ডার দিয়েছেন, তখন কি দেখবেন যে ওরা রুটি, আমরা যেরকম খাই হচ্ছে মাঝে মধ্যে তন্দুরি রুটি, তো তন্দুরি রুটি করে কি ওরা খুব সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে রুটিটাকে পেঁচায় দেয়, খাবারটাকে র্যাপিং করে দেয়। কেন দেয়? যাতে খাবারটা ঠান্ডা না হয়ে যায়। এমনি কিন্তু ঠোঙ্গার মধ্যে ভরে দেয় না, আপনারা দেখেন সুন্দর করে র্যাপিং করে দেয়। তো আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য যে শাল দিয়ে যেভাবে শরীরকে ঢেকে রাখি সেটাকে কিন্তু র্যাপিং বলে, ওটা কিন্তু ড্রেসিং না। দেখেন এখানে তো ফার ড্রেস আপ দিতে পারতো, ড্রেসিং কিন্তু বলেনি, র্যাপ দিয়েছে। তার মানে র্যাপিং এর ডেফিনেটলি একটা অর্থ আছে বলে র্যাপিং ওয়ার্ডটা ইউজ করছে। কেন্টের বানানো রুব্রিক্স, তো তারা তো ইয়ে নিয়ে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেক অনেক বেশি সচেতন, অনেক, আমাদের মতন এরকম না, অনেক সচেতন। তো আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য শাল দিয়ে আমাদের সারা শরীরকে চারিদিকে ভালোভাবে ঢেকে রাখি। তাহলে কোনো জিনিসকে র্যাপিং করার উদ্দেশ্য কি? 3টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি?
জন্মদিনে যেরকম গিফট র্যাপ করতে যাই, কেন করি? সুন্দর দেখা যায়, এই কারণে র্যাপ করতে হয়। দ্বিতীয়টা কি? দ্বিতীয় র্যাপ করা হয় যে সম্ভাব্য কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার একটা ভাবনা, সেটা থেকে র্যাপ করা থাকে। আর তৃতীয়ত হচ্ছে পরিস্থিতি অনুযায়ী অন্য কোনো ভাবনাও থাকতে পারে, পরিস্থিতি অনুযায়ী। এই রুব্রিক্সের মধ্যে আরেকটা ওয়ার্ড আছে, সামার। লুকিং ফর সামার আমাদের একটা গান আছে, আমি আপনাদেরকে ক্রিস্ট রিও ওর গান আছে লুকিং ফর দ্য সামার, আমি গানটা খুব সুন্দর শুনি। তো সামার মানে কি? সামার মানে হচ্ছে গরমকাল। সামার এমন একটা সিজন যখন আবহাওয়া খুব গরম থাকে, হট থাকে, টেম্পারেচার ফুল গরম থাকে, ফুল। আমাদের এই উপমহাদেশে সামার কিন্তু খুব লম্বা সময় ধরে চলতে থাকে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে উইন্টার মাত্র 3 বা 4 মাস, সামার বাদ বাকিটা, তাই না? বেশিরভাগ সময় দেখবেন টেম্পারেচার হট থাকে। রাজশাহীর পরিস্থিতি যদি চিন্তা করেন, মানে 30-এর উপরে নিচে তো পাবেনই না, 30, 35, 40, 42, 43 পর্যন্ত উঠে যায়, অনেক বেশি টেম্পারেচার। এভারেজ টেম্পারেচার 30+। তো সামারে খুব গরম থাকে, ঘাম ঝরতে থাকে। সে সময় আমরা কি করি? আমরা ঠান্ডা বাতাস চাই, এসি লাগাই। আমাদের রাজশাহীতে তো এখন এসি কিনার একদম হিড়িক পড়ে গেছে, এসি প্রয়োজন হয়। তো এরকম গরমের মধ্যে এই পার্সন কি করছে? ফার হচ্ছে কি জানেন? ফার কাকে বলে? ফার বলে হচ্ছে ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে দেখবেন যে সেইখানে ওই চামড়ার তৈরি এক ধরনের, ইন্টারনেটে সার্চ দিলেই দেখবেন লোমশ এরকম ইয়ে থাকে, সেটা খুব গরম হয়, ওইটাকে ফার বলে। সে এইরকম গরমের মধ্যে এরকম ফার পেঁচায় রাখতেছে। এর মানে হলো সে গরমের সময় অধিক গরম করা জিনিস দিয়ে নিজের শরীরকে পেঁচিয়ে রাখে। সাধারণত আমরা দেখি গরমকালে মানুষের শরীর যাতে ঠান্ডা থাকে এই জন্য কি করে? ঢিলা ঢালা পরে, স্যান্ডো গেঞ্জি পরে ঘোরে, হাত কাটা ব্লাউজ পরে মহিলারা ঘুরে বেড়ায়, তাই না? ঢিলা ঢালা কাপড় পরতেছে। তো এইরকম ভীষণ গরমের মধ্যে গরম কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে রাখতেছে, তার ফারের মতন গরম কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে রাখতেছে। তার মানে এর মধ্যে নিশ্চয়ই, মানে যে এই কাজটা করে সে নিশ্চয়ই মূর্খতাপূর্ণ, কোনো ভীতিকর ভাবনা তার মধ্যে লুকায় আছে। অর্থাৎ তার মাথায় এটা কাজ করছে না যে কোন পরিস্থিতিতে আমাকে কি ধরনের ব্যবহার করতে হবে। তো ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে বা মেরু অঞ্চলে সামার কাকে বলে জানেন? মোস্ট, মানে সফিস্টিকেট টাইম অফ এ লাইফ ইন এ ইয়ার। বছরের সবচেয়ে নিরাপদ সময় মনে করা হয়, যেখানে খালি তুষারপাত হয়। আপনি মেরু অঞ্চলে যাবেন, নিউ ইয়র্কে যাবেন, আমেরিকার ওই অঞ্চলগুলোতে যাবেন, একদম ওই উপরের দিকের অঞ্চলগুলোতে, বা রাশিয়ার এই অঞ্চলগুলোতে যাবেন, দেখবেন যে ওরা সামারের জন্য ওয়েট করে। লুকিং ফর এ সামার গানই আছে, লুকিং ফর এ সামার। দীর্ঘ সময় ধরে তুষারপাত হওয়ার পরে সেখানকার আদিবাসীরা সামারের সূর্য দেখে বলবে, যাক অবশেষে আকাশে সূর্যের মুখ দেখলাম। এরকম একটা কাঙ্ক্ষিত সময়, এই সময়টা তারা এনজয় করে। এটাকে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে সামার টাইমকে প্লেজার টাইম মনে করা হয়। সে সময়গুলোতে গাছে পাতা ধরে, ফুল আসে, ঠিক আছে? সামারের এটাও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এই রুব্রিক্সটা মূলত প্রেসক্রাইবিং রুব্রিক্স না। আপনি এই রুব্রিক্স ধরে কোনো পেশেন্টকে মেডিসিন দিয়ে দিবেন, হাইসোমাস বা আদার্স যে হিপার সালফার কি কি আছে, সরিনাম, এটা কিন্তু ওইটা না। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং রুব্রিক্স। এর পুরো অর্থ দাঁড় করালে, এই রুব্রিক্সের পুরো অর্থ যদি আপনি দাঁড় করান, তাহলে আসবে যে মকমলের মতো লোমশ কোনো জিনিস বা কোনো কাপড় দ্বারা ব্যক্তি গরমের মধ্যেও নিজেকে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখছে। এখন প্রশ্ন হলো, কখন মানুষ এরকম কাজ করে? কখন করে? যখন সে বুঝতে পারে না। মনে করেন আমার কাছে 100 টাকা আছে, যেটাতে আমি আমার পরিবারের একদিনের খাবার খরচ হবে। তো এবার আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে এমন কোনো কাজে খরচ করে ফেললাম বা এমন কিছু কিনে ফেললাম যা দিয়ে তার পরিবারের এক বেলার পেট ভরবে না। 100 টাকা দিয়ে যদি সে খাবার কিনতো, তাহলে তার পরিবারের সব মেম্বারদের পেট ভরে যেত। কিন্তু এই লোক বাজারে যায়, এমন কিছু কিনে ফেললো যে জিনিসটা খেলে তার পরিবারের লোকের পেট ভরবে না। আপেল কিনে ফেলছে, আপেল খেলে কি পেট ভরবে? ভরবে না। মানে সে এমন একটা কাজ করলো যেটা তার প্রয়োজন নাই, আপেল কেনার প্রয়োজন নাই। তার প্রয়োজন ছিল ভাত ডাল কিনা বা আলু কিনা, আলু ভর্তা ভাত দিয়ে 100 টাকা দিয়ে সে কিনতে পারতো এবং পরিবারের লোকজনের পেট 3 বেলা খাইতে পারতো। কিন্তু সে তা না কিনে 100 টাকা দিয়ে 3টা আপেল কিনছে, ওইটা খাই কি আর পেট ভরে? তার মানে তার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা সে বুঝতে পারছে না।
তার কাছে মনে হচ্ছে যে এই আপেল কেনাটাই জরুরি, আমি এটাই করব, সে আখ পাঁচ নামে যে আপেলই কিনে ফেললো। তো এগুলা তো গেল থিওরিটিক্যাল কথাবার্তা। আপনার চেম্বারে আপনি কিভাবে নেবেন? যেমন মনে করেন ডায়াবেটিসের রোগী ইনসুলিন নিলে তার সুগার লেভেল কমে যায়, এটা তো খুব স্বাভাবিক। ধরেন যে 20 ইউনিট ইনসুলিন নিল, তার যদি ডায়াবেটিস আপনার 12 থাকে, তাহলে ওটা নর্মাল রেঞ্জে চলে আসে। তো সে ওই 20 ইউনিটই নিচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস লেভেল কমে যাচ্ছে, ইনসুলিন নিলেই 4-5-এ চলে আসে। তো বাড়ির সবাই তাকে পরামর্শ দিচ্ছে যে তোমার যখন ইনসুলিন নিলে সুগার লেভেল কমে যাচ্ছে, তাহলে তুমি ইনসুলিনের ডোজটা কমিয়ে দাও, 20 ইউনিট না নিয়ে তুমি 10 ইউনিট নাও বা 8 ইউনিট নাও। কিন্তু সে কারো কথা কর্ণপাত না করে একই ডোজে ইনসুলিন নিতে থাকে, একই ডোজে ইনসুলিন নিতে থাকে। অর্থাৎ গরম কমে যাওয়া বা তার ক্ষেত্রে সুগার লেভেল কমে যাওয়া সত্ত্বেও সে মোটা কম্বল কাপড়, মানে ওই একই ডোজের ইনসুলিন 20 ইউনিটের ইনসুলিন, সেটা সে লেফটে রাখতেছে। বুঝতে পারছেন? আপনাকে অ্যানালজি করা শিখতে হবে। ধরেন এখন গরম লাগতেছে, দেখেন আমি একদম পাতলা একটা ইয়ে পরে আছে, খুবই ফিনফিন, আপনারা বুঝতে পারছেন কিনা, খুবই পাতলা আমার শরীর দেখা যায়, এত পাতলা আমার, মানে আমি প্রচুর ঘামি, তো এই কারণে আমার জন্য এই পাতলা ইয়ে করেছে। এখন আমি এটাকে না মনে করে, ধরুন আপনার ভাবি যে এখানে বড় ইয়ে আছে, এটা পরে যদি আমি ইয়ে করি, তাহলে এটা বোকামি হলো না? তো ওই ঠিক সেম বিষয়, যে ইনসুলিন 20 ইউনিট নিলে তার নীল হয়ে যাচ্ছে, 3-4-এ চলে আসছে ব্লাড সুগার লেভেল, সে তারপরেও নিয়ে যাচ্ছে, তারপরেও 20 ইউনিট করে নিয়ে যাচ্ছে। মানে তার মনের মধ্যে ভাবনা কাজ করছে যে আমি যদি ইনসুলিন না নিই তাহলে সুগার আবার তো বেড়ে যাবে, এই কারণে সে ওই একই ডোজে নিচ্ছে। এটাতে যে তার ক্ষতি হচ্ছে, নীল হয়ে সে মারা যেতে পারে, অন্য কোনো সমস্যা, হাইপোগ্লাইসিমিয়া হয়ে তার একটা ঝামেলা হতে পারে, এটা সে বুঝতে পারতেছে না, এই কারণে নিচ্ছে। তো কেন্টের রেপার্টরিতে এই রুব্রিক্সে হায়োস একটাই মাত্র মেডিসিন কেন্টের রেপার্টরিতে ছিল, কিন্তু পরবর্তীতে এখানে আরো 4টা মনে হয় মেডিসিন যোগ হয়েছে। তো এখন প্রশ্ন হলো, হায়োস ব্যক্তি কেন নিজেকে এইভাবে র‍্যাপ করে রাখে? তো আমরা রুব্রিক্সে পাই ফার সহ অন্যান্য গরম কাপড় আমরা পরিধান করি, কারণ ওয়েদার খুব যখন ঠান্ডা থাকে তখন আমরা গরম কাপড় পরিধান করি, ঠান্ডা ওয়েদারে শীত থেকে নিজের শরীরকে রক্ষা করার জন্য। কেন পড়তে হয়? কেননা আমাদের ঠান্ডা লেগে যেতে পারে, আমরা অসুস্থ হয়ে পড়তে পারি বা অন্য কোনো সমস্যা হতে পারে। আর ধরেন যে সমস্যা আপনাকে ইনজুর করে তুলতে পারে, এই জন্য একটা প্রোটেকশনের কারণে আমরা শীতের মধ্যে ঠান্ডা কাপড় পরি। কিন্তু আমাদের এই উপমহাদেশে গরমে আরামের সময় আমরা কিন্তু দেখবেন যে গরম ওয়েদার যখন হয় এই সময়টাতে জুন বা এটা কি মাস, আগস্ট, এই সময়গুলোতে কিন্তু সমুদ্র সৈকতে ইদানিং তো বাঙালি যা পায় তাই খায়, কিন্তু আগে কিন্তু এই সময়টা ছিল সমুদ্র সৈকতের অফ পিরিয়ড। এই সময় কিন্তু লোকজন যেতে পছন্দ করতো না সমুদ্র সৈকতে। কেন পছন্দ করতো না? কারণ ওই সময় সমুদ্র সৈকত গুলাতে প্রচন্ড সূর্যের তেজ থাকে, আর আমরা তো সূর্যের তেজ থেকে বাঁচতে চাই। একে তো গরম, আবার সমুদ্র সৈকতে তো প্রচুর বালি থাকে, বালি উত্তপ্ত হয়ে একদম অস্বস্তি হয়ে যায়। আমি প্রচুর গেছি, আমাদের প্রোগ্রাম থাকতো। আমি এমনও হয়েছে, আমি না হলেও আমার লাইফে 5 বার কক্সবাজারে গেছি, অথচ সমুদ্র সৈকতে আমি যাইনি, সমুদ্রে নামিনি, মানে এত গরম, ভালোই লাগে না, অস্বস্তি লাগে। আমি ওই হোটেলে থাকছি, প্রোগ্রাম শেষ করছি, চলে আসছি। এটা আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু শীত প্রধান দেশের লোকরা কি করে? সমুদ্র সৈকতে সূর্য স্নান করতে যায়। কেন করে? কারণ তাদের কাছে সামার হলো কমফোর্টের জায়গা, এদের কাছে উইন্টার চলে গেলে সামার আছে, সামার এসে গেলে তাদের উচিত ওয়ার্ম ক্লথ সহ যে ফার, যেগুলো মোটা মোটা কাপড় পরে সেগুলাকে খুলে ফেলা, যে বর্মগুলা থাকে সেগুলাকে শীতল করা, একটু ফ্রি থাকতে হবে, ওপেন থাকতে হবে। উইন্টার চলে এসেছে মানে ডেঞ্জার, উইন্টার চলে গেছে তার মানে ডেঞ্জার চলে গেছে। ওয়েস্টার্ন পার্সনরা মনে করে যে সামার হলো তাদের বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা, আনন্দময় জায়গা। সে সময় হচ্ছে উপভোগ করতে হবে, গাছে সবুজ পাতা আসে, ফুল আসে, হালকা, সে সময় হালকা পাতলা কাপড় পরতে হবে, মোটা কাপড় পরা যাবে না, উষ্ণ কাপড় ফেলে রাখতে হবে। কিন্তু হায়াসোমাস তখন নিজেকে মোটা কাপড় দ্বারা, ফার দ্বারা আবৃত করে রাখতেছে। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার আর র‍্যাপ করে রাখতেছেন কেন, সে উত্তর দেবে যে সামারে যদি আমার ঠান্ডা লেগে যায় তখন কি হবে, এই কারণে আমি করে রাখি। বিষয়টা ওই ইনসুলিনের মতনই। ইনসুলিন যে ওই
আর ওই রুগীকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আপনি 20 ইউনিট করে কেন নেন, আপনার তো ব্লাড সুগার 4 হয়ে যায়, 5 হয়ে যায়, আপনি কেন নেন, আপনার তো কমে যায়, আপনার অন্য সমস্যা হয়। তখন সে বলে আমি যদি ইনসুলিন না নিই তাহলে যদি আমার ইনসুলিন বেড়ে যায়, যে হাইপার হয়ে যায়, তখন কি হবে? এই ভয়টা তার মধ্যে লেগে থাকে। তার মাথায় এটা আসে না যে আমার ইয়ে কমে যাচ্ছে, ডোজটা কমাই দিই, এটা তার মাথার মধ্যে আসে না। তো এইরকম ভাবনার ক্ষেত্রে আমরা কিন্তু এই রুব্রিক্সটাকে খুব সুন্দরভাবে নিতে পারি। আরো অনেক আলোচনা আছে।